শান্তনু মণ্ডল। হ্যাঁ বলো। এই যে আমাদের এখানে যেটা মা সর্বমঙ্গলা মা, সর্বমঙ্গলা মায়ের এই যে মন্দির দেখছো, আচ্ছা, আগের ব্লগে আমি বলেছিলাম যে মন্দিরটার সম্বন্ধে ডিটেলসে বলবো, সেইটাই এখন দেখো তোমরা। এ হচ্ছে ভোলেনাথ, জানো যেখানে মা আছে সেখানেই শিব ঠাকুর থাকে। আর এই দেখছো, এটা হচ্ছে বকুল গাছ, তারপরে একটা আছে তেঁতুল গাছ, আর ওইদিকে তো সব বাঁশ গাছ আছে। এ হচ্ছে তোমার নাট মন্দির, এখানে সবাই বসে এই বকুল গাছের নিচে। তোমরা তো শুনতেই পাবে এখানকার যে একজন মানে বন্ধুরা, আজ আমি যেখানে এসছি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটা মানে তারাপীঠ থেকে, আমরা তো সোনার বাংলায় থাকি, সেখান থেকে আমরা এবার তারাপীঠ তপবন ইকো রিসর্ট, সেখানে আমরা আজকে এসছি। দুদিন ধরে এখানে আমরা আছি। আর তার পাশে আমরা পেয়ে গেছি আমাদের মাকে, যেই মা এখানে বিরাজমান, সর্বমঙ্গলা মা, যার জন্য আমরা আরও বেশি আনন্দিত এখানে এই মন্দির পেয়ে। এই মন্দির সম্বন্ধে তো আমরা কিছু জানি না, এই মন্দির সম্বন্ধে যিনি বলবেন তিনি হচ্ছে এখানকারই মানে এই যে আমাদের কি বলবো, এই যে তারাপীঠ তপবন রিসর্ট, ইকো রিসর্ট, এখানেরই একজন স্টাফ। হ্যাঁ, তার মুখে আজকে আমরা শুনবো এই মার এখানকার মহিমা। আচ্ছা, প্রথমে বলি তোমার নাম বলো। আমার নাম, নমস্কার, আমার নাম শান্তনু মণ্ডল। হ্যাঁ বলো। এই যে আমাদের এখানে যেটা মা সর্বমঙ্গলা আছে, এটা আমাদের জুনিতপুরের মা সর্বমঙ্গলা। আমি যতটুকু বাপ দাদাদের মুখ থেকে শুনে এসেছি, এটা প্রায় বিগত 200 বছর পুরনো। এই মা প্রথমে আমাদের জুনিতপুরের মাঝামাঝি জায়গায় একটা বাঁশের জঙ্গল ছিল, সেখানে ছিলেন। আর অভয় মণ্ডল নামে একজন ব্যক্তি ছিলেন, তাকে স্বপ্ন দিয়েছিল যে আমাকে এখানে খুব কলরব হচ্ছে, আমাকে একটা নির্জন জায়গাতে রেখে দিতে হবে। তো উনি তখন কি করেছিলেন, এই জায়গাতে প্রচণ্ড জঙ্গল ছিল, এমনকি বাপ দাদাদের মুখ থেকে আমি শুনেছি এখানে সজারু বাঘ পর্যন্ত ছিল। এখানে একজন বেশি দুজনকে ভয় আসতে, মানে একজন দুজন ছাড়া আসতে পারতো না, এতটাই এখানে জঙ্গল ছিল। মাকে তখন থেকে এখানেই নিয়ে এসে রাখা হয়। মাও নির্জনে থাকে, সব কিছু ঠিকই আছে। তারপরে মাকে বলা হয়েছিল যে অভয় মণ্ডলের ওরা যারা আরও সব বংশধর যারা ছিল তাদেরকে বলেছিল আমার জমি জায়গা আছে, ওই জমি জায়গাগুলো আমি তোদেরকে দিচ্ছি, আমার এখানে একটা মন্দির বানিয়ে দিতে। তো ওরা ওই জমি জায়গাগুলো ওরাই চাষবাস করতো, যাই হোক ওরাই মন্দিরটা বানিয়ে দিয়েছে। তারপরে মা আমাদের সে তখন থেকে এখানেই আছে। আর একটা কথাও শুনেছি, যেটা আমাদের এই সামনে একটা বিলাসপুর গ্রাম আছে, এখানে ঘাটখালি মা আছে। ওই মার এই মানেকে এই জমির ধারে ধারে ওরা যাওয়া আসা করতো, তাদের সঙ্গে মেলামেশাও করতো। এটাও মানে দুই মা ওটা ঘাটে, এটাও তোমাদের মা কালী, মা দুর্গারই রূপ। এখানে যে একটা মেন যে জিনিস, এখানে পাশে রিসর্ট আছে, দরকার লাগলে ওরাও লাইট দিতে পারে, বা এখানে গ্রামবাসীরাও লাইট আনতে পারতো, কিন্তু এখানে লাইট জ্বালানো হয় না কেন? এই কি ইতিহাস? এটার ইতিহাস হচ্ছে মা একান্ত নির্জন এবং অন্ধকারই থাকতে চান। সেই কারণেই যে অভয়, আপনাকে তো কিছুক্ষণ আগেই বললাম, অভয় মণ্ডল যাকে স্বপ্ন দিয়েছিল আনার জন্যে, তিনি মা চাইছে যে আমি কোনো লাইট ছাড়া বা কোনো কাউরি কলরব ছাড়াই আমি একা শান্তশিষ্টভাবে থাকতে চাই। ওই কারণেই এখন অবধি গ্রামের মানুষ কোনো অনুষ্ঠান ছাড়া বা অন্য কোনো ছাড়া এখানে কোনো লাইট বা কোনো রকম কিচ্ছু দেওয়া এখানে যায় না, মাও নেয় না। এমনকি আমাদের সামনে একটা মৌলা স্কুল আছে, হাই স্কুল আছে, একটা ম্যাডাম তার ছাত্রছাত্রীদের নিয়ে এখানে পিকনিক করতে এসেছিল। তার দেখে লেগেছিলো যে এখানে একটা ঘড়ি নেই, তো তিনি একটা ঘড়ি দেওয়ার জন্যে এখানে ও চিন্তা ভাবনা করেছিল। তো আমাদের এখানে যে মহুলা গ্রামের প্রসাদ ঠাকুর এখানে পুজো করতে আসতো, তো ওকে বলেছিল, ওর হাত দিয়েই ঘড়িটা পাঠিয়ে দিয়েছিল। তো ঘড়ির যে টিকটিক আওয়াজটা হতো, সেই আওয়াজটাও মা আমাদের নিতে পারতো না। তারপরে প্রসাদ ঠাকুরকে বলে যে এরকম ব্যাপার, আমি ঘড়ির আওয়াজটা নিতে পারছি না, ঘড়িটা বন্ধ করে দাও। তারপর থেকে ওই ঘড়িটাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল। মা এই আওয়াজও নিতে পারে না, এতটাই মা শান্ত।
আচ্ছা, আরেকটা হলো যে এই যে মার যে মন্দির, এখানে একবেলা পুজো হয়, আরেক বেলা পুজো হয় না কেন? এটা তো মানে কি বলে, একটা বেলা আমরা প্রথম থেকেই দেখে আসছি, এটার কারণ আমি সঠিক বলতে পারবো না। তবে যিনি প্রসাদ ঠাকুর আছেন উনি বলে যে একটা বলেই উনি পুজো করে যান, দ্বিতীয় বেলা পুজো হয় না বা উনি আসেন না, সেটাও বলতে পার, আমি কেন কিভাবে কি করেন আমি জানি না। তো একটা বেলা উনি আসেন, যে কোনো একটা টাইমে সকালের দিকে আসেন, উনি পুজো করে যান, মা এতেই সন্তুষ্ট। আচ্ছা, আরেকটা, এখানে কোন কোন অনুষ্ঠানগুলো এখানে হয় মার এখানে? মার অনুষ্ঠান, আমাদের মায়ের যেটা অনুষ্ঠান সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আমাদের বৈশাখ মাসে যে বুদ্ধ পূর্ণিমা হয় সেখানে মায়ের এখানে অনুষ্ঠানটা হয়। এখানে যা 2 দিন 3 দিন যে হোক এখানে নাম সংকীর্তন হয়, তারপরে শেষে আমাদের এক গ্রাম, গোটা 5টা গ্রাম মিলে একটা ভান্ডারা হয়, সেখানে 1200-1500 লোকও খায়। তাছাড়া ওই বুদ্ধ পূর্ণিমা ছাড়া মায়ের আর সেরকম এখানে কোনো কিছু হয় না। আর একটা এখানে আমার শিব মন্দির আছে, এর আগেও মানে মায়ের এই বুদ্ধ পূর্ণিমার আগেও মানে মায়ের পাঁঠা বলি হয়। আচ্ছা, এবার হয়েছে? এবারও হয়েছে, প্রতি বছরই হয় এটা। এখানে সামনে আপনি দেখতে পাবেন, যেখানে যাচ্ছেন এখানে পিছনে একটা বেদি টাইপের আছে না, ওটা হচ্ছে মূর্তিমা, আমরা বলে থাকি মূর্তিমা। মূর্তিমাটা হচ্ছে মা মনসার রূপ। আচ্ছা, আর এই মা সর্বমঙ্গলা হচ্ছে মা দুর্গা বা কালীর রূপ। আচ্ছা, দুজনই এখানে আছেন তার মানে? হ্যাঁ, দুজন। আরেকজনও তো আছেন বলে এইদিকে বললে। এখানে তো মা ঘাটকালী আছে। হ্যাঁ, ওরা আমি যতটুকু জানি ওদের সঙ্গে ওরা মানে বন্ধু কিংবা বোন, আমার কি জানা নেই, তবে ওরা যাওয়া আসা করতে এটা আমি শুনেছি। মা ওর কাছে তো ঘাটকালী মা আমাদের মা সর্বমঙ্গলার কাছে আসতো, এটা আমি জানি। আচ্ছা, এই যে ধর মানে কেউ যদি মনে করে মার কাছে পুজো দেবে, কার ইচ্ছা হলে যে আমার কাছে পুজো দেবে, তখন সে কি করবে? সে মা যদি মানে কারো যদি ইচ্ছা হয় পুজো দেওয়ার জন্য, এখানে প্রসাদ ঠাকুর আছে, আগের দিন এসে প্রসাদ ঠাকুরকে বললে সে তার সময় মতো আসবে। সে মানে কেউ যদি ভোগ রান্না করতে চায়, কি কি লাগবে না লাগবে, প্রসাদ আমাদের ঠাকুরমশাই যে পুজো করেন উনি সব কিছু বলে দেবেন। সেইভাবে ও যটার সময় আপনাকে আসতে বলবে, সেই টাইমে এলে পুজো ভালোভাবে পুজো দেওয়া যাবে। হ্যাঁ, যে কোনো দিন পুজো যাবে। আর এমনি যদি কেউ ধরো মানে মিষ্টি এনে ফুল এনে পুজো দিল, সেটাও প্রসাদ ঠাকুরই করে দেবে? হ্যাঁ, প্রসাদ ঠাকুরই করে দেবে। আপনিও যদি ভাবেন যে কোনো কিছু আপনার, আমাদের যেমন গ্রামের প্রত্যেকটা প্রথম ফসল যেটা জমিতে হয়, মাকে না দিয়ে আমরা কেউ খাই না। প্রত্যেকের একটা যদি আলু হোক, পটল হোক, ঝিঙে হোক, যেটাই হয়, মাকে একটা দুটো মায়ের পাটে রেখে দেয়, সেটা ঠাকুরমশাই নিয়ে যান, ওটা আগে মাকে দেওয়া হয়, তারপরে আমরা সেটা বাজারে বিক্রি করতেই যাই বা নিজেরাই খাই। মাকে না দিয়ে কেউ আমরা খাই না। এটা তো গ্রামে অনেক রকম নিয়ম আছে। এটা আমাদের গ্রামেও আছে। আর এমনি তো আমি 2 দিন ধরে আছি এখানে সেরকম লোকজন কিন্তু এই জায়গাটা আসে না। না, লোকজন আছে, মাঠে কাজ করতে আসে তারা এখানে। এই যে এটা বকুল গাছ আছে, এই বকুল গাছটা অনেক পুরনো গাছ, এই বকুল গাছের তলাতে বসে থাকে। আবার তারা মানে নিজেদের মতো বিশ্রাম করার পর আবার তারা যায়। গ্রামের মানুষ তো সেরকম সবাই তো কাজে ব্যস্ত, আর সবাই সবসময় আসা হয় না। যাক, একটা ভালো হয়েছে যে মার মন্দিরের, আচ্ছা মার মন্দিরের পাশে যে রিসর্টটা হলো, তো এখানে চেঁচামেচি হলে তো মার খারাপ লাগবে। দেখুন, এখন অবধি তো আজকে প্রায় তো রিসর্টটা মানে প্রথম যেদিন থেকে তৈরি হচ্ছে, আমি প্রথম থেকে আছি, প্রায় 3.5 বছর হতে চললো এর কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। তো রিসর্টটা চালু হয়েছে না 7-8 মাস, কিন্তু এখন অবধি মাকে আমরা প্রথম যখন ওটার ভিত পুজো করি তখন মাকে বলেছিলাম, মা তোমার যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে বা গুরুজিকে কাউকে জানিয়ে দিও, তাহলে আমরা এখানে এরকম কাজ করব না। এখন অবধি মা তো সেরকম কিছু বলেনি। তাহলে মায়ের ইচ্ছা আছে যে এখানে কোনো অসুবিধা কিছু নাই। আর যতদূর পারি মায়ের দিকে আমরা লাইট দিই না, যতদূর পারি মায়ের দিকে আমরা কোনো কিছু করে মাকে মার মতো রেখেছি, আমাদের রিসর্ট আমাদের মতো চলছে। না না, সে তো নিশ্চয়ই। তাহলে শুনলে এই হলো আমাদের সর্বমঙ্গলা মায়ের মানে সম্বন্ধে যতটুকু এ জানে বললো এই শান্তনু। আর আমরা তো এখানে কিছুই জানি না, আমরাই প্রথম এলাম। আমরা জানি না যে আমরা হঠাৎ এই রিসর্টে আসতে গেলাম কেন এত দূরে। নিশ্চয়ই মাঠ টানে এসছি। একদম। হ্যাঁ, এটা কিন্তু রিসর্টের টানে আসেনি। একদম। হ্যাঁ, কারণ আমরা তো সোনার বাংলাতে উঠি, বা দরকার লাগলে আমরা পাশাপাশি অন্য হোটেলে উঠতে পারতাম। এই 4-5 কিলোমিটার দূরে কেন এলাম? আর এসেই বা প্রথমেই আমরা মার দেখা কেন পেলাম? একদম। তাহলে এটা মায়ের ইচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। একদম। তারপরে তো আমার ছেলেরা এসে ধূপকাঠি জ্বালিয়েছে 2 দিন, তারপরে মোমবাতি ধরিয়েছে এখানে মার কাছে। তাহলে এত মানে খুবই জাগ্রত মা।
একদম। হ্যাঁ, মা যতটাই- আমাদের ইচ্ছা যে তোমরাও যারা তারাপীঠে আসো তারা এই সর্বমঙ্গলা মন্দিরে অবশ্যই একবার আসো, এসে দেখে যাও, তোমাদের খুব ভালো লাগবে। কারণ কোনো রকমের কোলাহল নেই, কোনো রকমের কিচ্ছু নেই এখানে। মা পুরো শান্তিতে নির্বিঘ্নে এখানে আছে, কোনো লাইট নেই। এটা হচ্ছে এখানকার একটা মেন জিনিস, যে লাইট ছাড়া মা, এখন যেখানেই তুমি যাবে দেখবে বড় বড় ঝাল লাগানো আছে, এই লাগানো আছে, সব লাইট আছে, কিন্তু এখানে কোনো রকম লাইট নেই। এখানে একবেলা পুজো হয় আর একটাই অনুষ্ঠান হয় বুদ্ধ পূর্ণিমাতে, বৈশাখ মাসে। হ্যাঁ বৈশাখ মাসে, এবং তখন এখানে বলিও হয়। হ্যাঁ, সারা পাঁচ যে গ্রাম আছে, 5 গ্রামের লোকের এক জায়গায় হয়, হয়ে এখানে তোমার রান্নাবাড়ি হয়, ওরা খাওয়া দাওয়া করে। আর তোমার শুনলে যে এখানে প্রথম যে ফলটা হয় ধান থেকে আরম্ভ করে যাই হোক, এখানে আগে মার কাছে নিবেদন করে, তারপরে এরা সেইটা বিক্রি করুক বা খাক বা যাই করুক সেটা করে। তাহলে মার মাহাত্ম্য তোমরা বুঝতে পারলে। অতি অবশ্যই একবার মার কাছে আসো, এসে দেখো, মনোবাসন পূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে আজকে এখানে শেষ করছি। জয় মা সর্বমঙ্গলা। জয় মা সর্বমঙ্গলা। একটা কথা শোনো, এই নাথ মন্দির সম্বন্ধে বলতে ভুলে গেছো, তো সেটা সম্বন্ধে একটু জেনে নাও। যেটা আমরা শুনে এসেছি যে নাথ মন্দিরটা করার আগে বা মন্দিরটা করার আগে যে মা স্বপ্নাদেবী যখন দিয়েছিল তখন বলা হয়েছিল যে আমার এটা মন্দিরটা করে দেওয়ার জন্যে। তো যাই ও ভুলে গিয়েছিল মায়ের কথাটা। তখন হঠাৎ করে কিছুদিন বা কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে ওদের 7টা গরু মারা যায়। ওরা বুঝতে পারে না যে গরুর না কোনো অসুখ হয়েছে না কোনো কিছু হয়েছে, হঠাৎ করে কেন মারা গেল। তারপর ওদের একদিন হঠাৎ করে মনে পড়ে যায় যে মাকে আমি তো কথা দিয়েছিলাম, সেই কথাটা হয়তো সেই কারণে হয়তো গরুটা মারা গিয়েছিল। তো তারপর থেকে তারা মন্দির, নাট মন্দির সব কিছু করে দিয়েছিল। মঙ্গলা মা, সর্বমঙ্গলা মায়ের এই যে মন্দির দেখছো, এখানে আমাদের ভোলেনাথের মন্দির। তোমরা জানো যেখানেই মা থাকেন তার আশেপাশেই বাবাও থাকে। এই হলো বাবা। ওম নমঃ শিবায়। আর এইদিকে তো দেখছো সব মানে ধান ক্ষেত্রে সব আছে। আর এখানে যে আছে এইটা হলো তোমার তেঁতুল গাছ। দেখো কত বড় তেঁতুল গাছ। আর ওই যে দেখছো বড় ওইটা হচ্ছে তোমার কি আছে ওইটা, বকুল গাছ। আর ওইটা হলো বেল গাছ, এইটাও মানে বকুল গাছ। এই মধ্যে মা বিরাজমান। এইটা হচ্ছে ভোগ ঘর। এখানে দেখো আমাদের গণেশ ঠাকুরের মূর্তি লাগানো আছে। আর ওই হলো ওদের অনুষ্ঠান করার জায়গা। আর ওই দিকটা দেখাবো কিভাবে ওদের মানে রান্না করার জন্য যে তোমার উনুন আছে, উনুনগুলো দেখিয়ে দিচ্ছি। বাবাকে নমস্কার করে নিয়ে তারপর যাচ্ছি।